পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগত। যারা ডাব্লিউবি কনস্টেবল বা এসআই অ্যাসপিরেন্ট আছে তোমাদের জন্য ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই মুহূর্তে যে সমস্ত পরীক্ষাগুলো হবে ডাব্লিউবি বা কেপি কনস্টেবল বা এসআই মিলে, সেইগুলো হচ্ছে কেপিএসআই প্রিলি পরীক্ষা হয়েছে, কেপিএসআই এর মেন পরীক্ষা বাকি আছে, অর্থাৎ যদি এখনো মাঠ বাকি আছে, মানে প্রিলি পরীক্ষাটা জাস্ট হয়েছে। আর ডাব্লিউবিপি কনস্টেবল এটা নিয়ে সবার মধ্যে উত্তেজনা রয়েছে অনেক বেশি ক্যান্ডিডেটের মধ্যে, কারণ ভ্যাকান্সি অনেকটা বেশি। ডাব্লিউবিপি কনস্টেবল ফর্ম ফিল আপ শেষ হলো, তারপর হচ্ছে কেপি কনস্টেবল ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, বা হচ্ছে এই ক্রেডিট অপশনও দেওয়া হয়েছিল। আর একটা জিনিস সেটা হচ্ছে ডাব্লিউবিপি এসআই আর জেল পুলিশের ফর্ম ফিল আপটা অনেক আগেই হয়ে গেছিল। তাহলে এই 5টা পেন্ডিং পরীক্ষা রয়েছে পুলিশের পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো যে এই সমস্ত পরীক্ষাগুলো কবে হওয়ার সম্ভাবনা, মানে নেক্সট প্রসেস প্রিলি হোক বা মেন হোক, এর পরবর্তী প্রসেসগুলো যতদূর সম্ভব জুলাই বা আগস্ট, এটা অনুমান করা হচ্ছে বা একটা ক্যালকুলেশন, ঠিক আছে, একটা জেনারেল ক্যালকুলেশন বলতে পারো। তার কারণ জুন মাস পর্যন্ত ভোটের রমরমাটা থেকেই যাচ্ছে, তো তারপরে আরো 1-1.5 মাস টাইম নেবে, কমপক্ষে বললাম জুলাইয়ের শেষ বা আগস্ট এরকম বলছি, আর তার হয়তো বেশিও হতে পারে। এবার আরো একটা ব্যাপার, যেটা 5টা পরীক্ষা সেটা এক এক করে হবে। যতদূর সম্ভব মনে হচ্ছে যে হয়তো জেল পুলিশ, যেহেতু অনেক আগে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, মানে শেষ হয়ে গেছিল, কমপ্লিট হয়ে গেছে, তো জেল পুলিশটার প্রসেস আগে হতে পারে। তারপরে হচ্ছে কেপিএসআই, যেটা কেপিএসআই এর রেজাল্ট আগে বের হতে পারে। তারপরে তোমার ডব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবলের মধ্যে, যেহেতু কেপি কনস্টেবলটা দুটো পরীক্ষায় হবে, আগের ধাঁচেই হচ্ছে, সেই কারণে কেপি কনস্টেবলের হয়তো প্রি পরীক্ষাটা আগে হয়ে যেতে পারে, আর ডব্লিউপি কনস্টেবল তো একটাই পরীক্ষা। তবে আরেকটু যেটা খবর আছে সেটা হচ্ছে এই যতগুলো রিক্রুটমেন্ট, যে রিক্রুটমেন্ট গুলো আছে, ঠিক আছে, সামনে যেহেতু ইলেকশন আছে, মানে এই লোকসভা ইলেকশনের কথা বলছি না, পরের বিধানসভার যে ইলেকশনের কথা বলছি, তো সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণ পুলিশের দরকার আছে, এবং বলা হয়েছে যে এই রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি হবে, 7-10 মাস কি ম্যাক্সিমাম, খুব যদি হয় তাহলে হচ্ছে 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, বিশেষ করে কনস্টেবলটা। এসআইটা হয়তো একটু দেরি হতে পারে। তো সেই কারণে সময় কিন্তু হাতে একদমই নেই। আজকে এপ্রিল মাসের 17 তারিখ, যদি আজকে থেকে টাইম ধরে নিই তাহলে হচ্ছে মে, জুন, জুলাই, তোমার হাতে যেটা সময় থাকছে 3 থেকে 4 মাস, ঠিক আছে, 3 থেকে 4 মাস। তোমাকে 2.5 থেকে 3 মাসের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে, তারপরে এক্সট্রা টাইম পাওয়া গেলে সেখানে প্র্যাকটিস সেট বা হচ্ছে মক টেস্ট এইগুলো তোমাকে দিতে হবে। বেশ কিছু ক্যান্ডিডেট তোমরা মেসেজ করেছো বা ফোন করেছিলে যে একটা জিনিস, যে ডাব্লিউপি বা কেপি কনস্টেবল যাদের বা এসআই এর ক্ষেত্রেও যাদের প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে, কিন্তু তোমরা দেখতে চাইছো যে কেমন তোমাদের প্রিপারেশন লেভেল হয়ে আছে, বা সেখানে প্র্যাকটিস হবে, মক টেস্ট হবে, এইরকম, সেই জন্য একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে 77974747, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো। যে শুধুমাত্র সেখানে কি হবে, একটা প্র্যাকটিস ব্যাচ হবে, মানে শুধু প্র্যাকটিস করানো হবে। তো এবার যে বিষয়গুলো সেটা হচ্ছে কেপি কনস্টেবলের 2টো পরীক্ষা, ডব্লিউপি কনস্টেবলের একটা পরীক্ষা। তাহলে কি প্রিপারেশন স্ট্র্যাটেজি কি আলাদা হবে? একদমই না। প্রিপারেশন স্ট্র্যাটেজি আলাদা আলাদা কেন করবে? যে প্রিপারেশন স্ট্র্যাটেজি কি আলাদা? না, একদমই না, স্ট্র্যাটেজি একটাই। কারণ দেখো যে কেপি কনস্টেবল যেহেতু 2022 সালে রিক্রুটমেন্ট ছিল, এটা তাই সেই পুরোনো রিক্রুটমেন্টটাই হচ্ছে, অর্থাৎ প্রথমে প্রিলি হবে, তারপরে মাঠ হবে, তারপরে মেন পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ হবে। কিন্তু প্রিলি হোক বা মেন হোক, সেই জিনিস তো একই, ম্যাথ, রিজনিং আর জিকে, এটা প্রিলিতেও থাকছে, মেনেও থাকছে, কিন্তু এক্সট্রা যেটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে ইংলিশের নাম্বার, ইংলিশের 10 মার্কসটা অ্যাড হচ্ছে যখন মেন পরীক্ষা হবে কেপি কনস্টেবলের ক্ষেত্রে তখন। আর ডব্লিউপি কনস্টেবলের যেহেতু একটাই পরীক্ষা, সেই কারণের জন্য প্রথমে ওই মেনের যে কোশ্চেনটা সেটাই প্রথমে একটাই পরীক্ষা হয়ে যাচ্ছে। তাহলে তো কোনো পার্থক্য সেরকম নেই, কিছুই পার্থক্য নেই। অর্থাৎ তোমাকে প্রিপারেশন করতে হবে ম্যাথ, জিকে আর রিজনিং, ম্যাথ, জিকে আর রিজনিং। আমি যে চ্যাপ্টার গুলো বলবো সেই চ্যাপ্টার গুলো পড়ো, ওই চ্যাপ্টার করলে প্রিলিও হবে, মেনও হবে। কোনো তো এরকম তো সিলেবাস ভাগ করা নেই যে এই চ্যাপ্টারটুকু প্রিলির জন্য, এই চ্যাপ্টারটুকু মেনের জন্য, এটাই অনেকের বুঝতে অসুবিধা হয়। তো দেখো যে কেপি যারা প্রিপারেশন করছো, যদি এর আগের বছরের তুলনায় ভ্যাকান্সি অনেক বেশি, তবুও দিন দিন কাট অফও চরম হারে বাড়ছে, কম্পিটিশনও দিন দিন চরম হারে বাড়ছে। আর একটা জিনিস মনে রাখবে যে ফর্ম ফিল আপ যাই হোক না কেন, 7 লাখ 8 লাখ, ধরো যদি আমি ধরেই নিই যে 8 লাখ ক্যান্ডিডেট যদি ফর্ম ফিল আপ করে, তবু কিন্তু আসল যেটা প্রতিযোগিতা হয়, সেই আসল প্রতিযোগিতাটা হচ্ছে 30 থেকে 40 হাজার ক্যান্ডিডেটের মধ্যে। তাও আসল প্রতিযোগিতা বলবো না, আসল প্রতিযোগিতা 15 থেকে 20 হাজার ক্যান্ডিডেট। আর 8 লাখের মধ্যে 7 লাখ বাদ, ঠিক আছে, 8 লাখ ক্যান্ডিডেটের মধ্যে 7 লাখ ক্যান্ডিডেটকে প্রথমে আউট করে দাও। মানে যারা প্রিপারেশন নিচ্ছ, কন্টিনিউয়াসলি যারা প্রিপারেশন করছো, তাদের বলছি যে ওই 7 লাখকে বাদ দিয়ে দাও, কারণ ওই 7 লাখ ক্যান্ডিডেট বেশিরভাগ শুধুমাত্র সার্টিফিকেট আছে বলে অ্যাপ্লাই করে, তারা কোনো সিরিয়াসলি নেয় না
ফর্ম ফিল আপ করতে হয়, তাই ফর্ম ফিল আপ করে দিয়েছে। আর 1 লাখ ক্যান্ডিডেট যারা আছে, এই 1 লাখ ক্যান্ডিডেট কি হচ্ছে যে মোট প্রিপারেশনের মধ্যে আছে, এই 1 লাখ ক্যান্ডিডেটের মধ্যে ট্রু ক্যান্ডিডেট বা পেতেই হবে চাকরি মরিয়া, এর জন্য খাটে মাত্র 30 থেকে 40 হাজার। এটা তোমাকে লিখে দিলাম। তাই তুমি যদি সেই জায়গার মধ্যে এই 30 থেকে 40 হাজারের মধ্যে হও, তাহলে অবশ্যই যদি ঠিকঠাক প্রিপারেশন স্ট্র্যাটেজি দিয়ে যদি লেগে থাকো, প্রিপারেশন করো, তাহলে অবশ্যই তোমার চাকরি হবে। তাই কত ফর্ম ফিল আপ হলো, কত ফর্ম ফিল আপ করেছে, এর উপরে কোনো দিনই কাট অফ বা হচ্ছে কম্পিটিশন ডিপেন্ড করে না। আসল ডিপেন্ড করে ওই 30 থেকে 40 হাজার ক্যান্ডিডেট। এইটুকু মাথার মধ্যে ঢুকিয়ে না। ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে ম্যাথ 25 নম্বর, রিজনিং 25 নম্বর, জিকে 25 নম্বর, ইংলিশ 10 নম্বর, অর্থাৎ এটা একটাই পরীক্ষা, সিঙ্গেল পরীক্ষা আছে। তো ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে ইউআর এর জন্য কম্পিটিশন বিশাল হাই হতে চলেছে। টার্গেট মার্কস অবশ্যই 60+ রাখা উচিত, ফিমেল বা অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে 50+ ধরা উচিত, এবং ফাইনাল ইন্টারভিউ ধরে যেটা কাট অফ যেতে পারে, এর আগের বার যতদূর মনে পড়ছে 58.75 বা 59ই ধরো, তো সেই জায়গাতে কিন্তু 65 বা 67 চলে যেতে পারে। যদিও ভ্যাকান্সি অনেকটা বেশি এর আগেরবারের তুলনায়, তবুও কাট অফ হাই যাবে। ঠিক আছে, এইটুকু মনে রাখবে যে কাট অফ সবসময় হাইয়ের দিকেই থাকবে। হয়তো মাঠে তুমি যেটা বলছি যে যেটা কাট অফ বলছি মানে পরীক্ষার পরে, সেটা কম হতে পারে। তার কারণ দেখো যে প্রায় 12,000-এর কাছাকাছি তোমার তো ভ্যাকান্সি রয়েছে। তাহলে সেই জায়গায় মাঠে যদি 10 গুণকে পাস করায় বা 8 গুণকে পাস করায়, তাহলে প্রায় 1 লাখ ক্যান্ডিডেট পাস করানো হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কাট অফটা কম হতে পারে, কিন্তু আমি বলছি যে টার্গেট মার্কস সেটা তোমাকে 60+ রাখতে হবে ফাইনাল চাকরি পাওয়ার জন্য। কারণ ফাইনাল কাট অফ যেটা চাকরি পেতে গেলে সেটা কিন্তু 65, 67 হয়ে যেতে পারে। এবং ইন্টারভিউর ক্ষেত্রে কার কেমন হবে, কেউ 5, 6, 7 এরকম পেতে পারো। সেই কারণের জন্য যতদূর সম্ভব মানে যতটা বেশি মার্কস ক্যারি করে নেওয়ার চেষ্টা করতে হবে প্রিলিমস। যারা ডাব্লিউবি বা কেপি কনস্টেবল যাদের প্রিপারেশন হয়ে গেছে, ঠিক আছে, তারা শুধু যারা প্র্যাকটিস করতে চাইছো পরীক্ষা প্রস্তুতিতে, তাদের জন্য একটা ব্যাচ লঞ্চ করা হচ্ছে। কারণ অনেকে তোমরা এটা বলেছো যে ডাব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং হচ্ছে ডাব্লিউপি এসআই শুধুমাত্র প্রিলি। যারা শুধু প্র্যাকটিস করতে চাইছো তারা 7797942747 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। আর ডাব্লিউপি এসআই প্রিলি মেন বোধ বা শুধু মেনের জন্য তো ক্লাস চলছে, সেখানে যারা জয়েন করতে চাও সেখানে অবশ্যই জয়েন করতে পারো। প্রিপারেশন স্ট্র্যাটেজি একটাই, সেটা বললাম। এবার সিলেবাস গুলো একবার দেখে নাও। ঠিক আছে, যে আমার মতে বলে যে তোমার যখন টার্গেট ডাব্লিউপি কনস্টেবল, ঠিক আছে, বা হচ্ছে কেপি কনস্টেবল এবং সেই সঙ্গে এসআইটাও আছে, তাহলে বলবো যে ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং এসআই, এই দুটোর ক্ষেত্রে বা এসআই এর প্রিলি, এইগুলোর ক্ষেত্রে তুমি শুধু করো ম্যাথ, জিকে, রিজনিং, ইংলিশ। ঠিক আছে, ম্যাথ, জিকে, রিজনিং, ইংলিশ, এটা চ্যাপ্টার ওয়াইজ করো। এটা এমন ভাবে চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন করে যেন এসআইটাও হয়, যেন কনস্টেবলটাও হয়, আলাদা করে খাটার দরকার নেই। আর এসআই যাদের টার্গেট আছে, তোমাদের এক্সট্রা যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলা আর ইংরেজিটা, বাংলা আর ইংরেজিটা। কিন্তু ওই একই সঙ্গে ম্যাথ, জিকে, রিজনিং, প্রিলির জন্য যেটা, সেটা কম্বাইন্ড প্রিপারেশন করো, মানে ডবল খাটার দরকার নেই। ম্যাথের ক্ষেত্রে সিলেবাস গুলো একবার দেখে নাও। এই চ্যাপ্টার গুলো পড়বে নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, অনুপাত, মিশ্রণ, গড়। আর একটা জিনিস সেটা হচ্ছে বীজগণিত। যতই পরীক্ষাতে অ্যারিথমেটিক বলা থাকুক না কেন, বীজগণিত থেকে কোশ্চেন এসেছে বা হচ্ছে আগামী দিনেও অনেক করে আসবে। তাই বিশেষ করে 6, 7, 8 এর যে সমস্ত বীজগণিতের যে সিলেবাসে যেগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে। বিশেষ করে যেমন করণী, তারপরে হচ্ছে সূচক, ওই সূত্রগুলো দিয়ে যেগুলো আছে, ঠিক আছে, হয়তো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এই সমস্ত সূত্র প্রয়োগ করে যেগুলো আছে সেগুলো করতে হবে। সেই বীজগণিতগুলো, শতকরা, লাভ, ক্ষতি, অংশীদারি কারবার, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত আর গোলকটাও করতে পারো। অনেকে যেমন কেউ একজন দেখেছিলাম যে ভিডিওতে কমেন্ট করেছিল যে এগুলো অ্যাডভান্স লেভেলের ম্যাথ, এগুলো নাকি আসবে না, নাকি আসে না। তো তাদের উদ্দেশ্যে বলি যে এর আগে অবশ্যই আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র থেকে এসেছিল এবং গোলক থেকেও অঙ্ক এসেছিল। আর একটা জিনিস তো জানিয়ে রাখি, জ্যামিতি থেকেও প্রশ্ন এসেছিল ডাব্লিউপি কনস্টেবলের প্রিলি পরীক্ষায়, ত্রিকোণমিতি থেকেও প্রশ্ন এসেছিল ডাব্লিউপি কনস্টেবলের প্রিলি পরীক্ষায়। ভালো করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একবার ফলো করে দেখে নেবে। কারণ যেরকম কম্পিটিশন বাড়ছে, তাতে 9, 10 মাধ্যমিকের সিলেবাসে যা যা ম্যাথ বা জিকে দেওয়া আছে সব পরীক্ষায় আসতে পারে। সেই কারণে জন্য জ্যামিতিও করতে হবে, ত্রিকোণমিতিও করতে হবে, পরিমিতিও করতে হবে। প্রিভিয়াস ইয়ারে শুধুমাত্র কি প্রশ্ন দিয়েছিল বলে তাই করলে হবে না, নতুন যে টপিক গুলো বাদ আছে সেই টপিক গুলোকেও টাচ করতে হবে। রিজনিং এর ক্ষেত্রে দেখো যে পাজেল, ক্রিটিক্যাল থিঙ্কিং, র্যাঙ্কিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ক্লক ক্যালেন্ডার, কিউব অ্যান্ড ডাইস, ফিগার কাউন্টিং। রিজনিং আগে খুবই সাদামাটা আসতো, কিন্তু এখন বেশ মানে ব্যাংকিং লেভেল, ব্যাংকিং এ পড়া,
বা হচ্ছে রেলে পড়া, বা তোমার হচ্ছে এসএসসি, সিজিএস, সিজিএল বা হচ্ছে সিএইচএসএল, এই সমস্ত পরীক্ষাগুলোতে আসা যে সমস্ত নতুন নতুন রিজনিং আছে সেগুলোকে করতে হবে। ফিগার কাউন্টিং, ডিজিট ক্যালকুলেশন, তারপরে হচ্ছে তোমার ভেন ডায়াগ্রাম, স্টেটমেন্ট কনক্লুশন, তারপরে সিলোজিজম, এগুলো এখন পরীক্ষায় খুব আসছে, অ্যানালজি, কোডিং, ডিকোডিং। তারপর হচ্ছে তোমার পেপার কাটিং, মিরর ভিউ, ইংলিশ অ্যালফাবেট, ওয়ার্ড ফরমেশন, ডিকশনারি, ম্যাট্রিক্স, ডিরেকশন ইত্যাদি। জিকে এর মধ্যে দেখো যে জিকে তো অতল সমুদ্রে তলিয়ে যাবে, তবুও মেন মেন জিনিসগুলো একটু স্মার্ট স্টাডি করা যেতেই পারে। যেমন জিকে এর ক্ষেত্রে ইতিহাসের প্রচুর পড়া, তো আমি কি করবো, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলটা একটু বেশি ভালো করে পড়বো। ঠিক আছে, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের মধ্যে কোনটা বেশি ভালো করে পড়বো, যেমন হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট যেগুলো রয়েছে, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন, তারপরে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদিন বাহিনী, তারপরে তোমার হচ্ছে জাতীয় কংগ্রেস, এই সমস্ত জিনিসগুলো একটু ভালো করে পড়বো, তাহলে ওখান থেকে একটা দুটো কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। আর এনসিয়েন্ট বা মিডিয়াভেলের মধ্যে যেগুলো মেন মেন গুরুত্বপূর্ণ সাম্রাজ্য আছে, ঠিক আছে, মৌর্য যুগ বা গুপ্ত যুগ, তারপরে হচ্ছে কুষাণ যুগ, এইদিকে তোমার চলে আসো সুলতানি যুগ, মোগল যুগ, এরকম গুলো করতে হবে। ভূগোলটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, তারপরে ওয়ার্ল্ড জিওগ্রাফি, অর্থাৎ ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এই কটা হচ্ছে চারটে মেইন সাবজেক্ট। তার সঙ্গে স্ট্যাটিক এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, আর পলিটি, অর্থনীতি, পরিবেশ। পলিটি, অর্থনীতি, পরিবেশ, এখান থেকে বিশেষ করে কনস্টেবলে তেমন কোশ্চেন আসে না। পলিটি থেকে এলেও একটা দুটো কোশ্চেন আসে, কিন্তু এসআই এর জন্য অবশ্যই পলিটি থেকে ভালো করে কোশ্চেন করা উচিত। ইংলিশের ক্ষেত্রে ইংলিশ টেন্সের নলেজটা জানতে হবে, টেন্সের নলেজ জানলে তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে, ন্যারেশন চেঞ্জ করতে পারবে। তা আগে প্রথমে টেন্স, আবার টেন্সের নলেজ জানলে পরে তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ব্যাপারটা আছে সেটাও করতে পারবে। তা আগে প্রথমে টেন্সটাকে ভালো করে শেখো, তারপরে পার্টস অফ স্পিচ শেখো। আর পার্টস অফ স্পিচের মধ্যে যদিও পড়ছে, তবুও প্রিপোজিশনটাকে আলাদা করে করতে হবে, কারণ লাস্ট সমস্ত পরীক্ষাগুলোতে প্রিপোজিশন দিয়েছে, আবার বলাও যায় না সামনে পরীক্ষাগুলোতে নাও আসতে পারে, কিন্তু না এলে পরে প্রিপোজিশনটা শেখা উচিত, বিশেষ করে যারা এসআই এর প্রিপারেশন নিচ্ছে, কারণ প্রিপোজিশন ভালো করে না জানলে সেন্টেন্স স্ট্রাকচার ভুল হয়ে যাবে বা সেন্টেন্স স্ট্রাকচার ঠিকঠাক আসবে না। তো একটা সেন্টেন্স স্ট্রাকচার গঠনের জন্য পার্টস অফ স্পিচের তো সবটাই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রিপোজিশনটা আরো বেশি গুরুত্বপূর্ণ। সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড। এবার অনেকে বলবে দাদা সিনোনিম অ্যান্টোনিম কোথা থেকে মুখস্থ করবো, মুখস্থ করে ঠিকঠাক হয় না, তবুও প্রিভিয়াস ইয়ার করলে অনেক সময় কমন পেয়ে যেতে পারো। তবে প্রতিদিন আমার মনে হয় যে ইংলিশ আর্টিকেল পড়ো, ইংলিশ স্টোরি পড়ো, এইভাবে আর্টিকেল পড়তে পড়তে মানে গেন করতে হবে। তারপরে যে সেন্টেন্স এরর, অর্থাৎ কোন পার্টে ভুল আছে, এই জিনিসগুলোকে ডিটেক্ট বা এরর মানে এরর ডিটেক্ট করতে হবে। তাহলে ডব্লিউপি বা কেপি কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন করতে চাইছো পরীক্ষা প্রস্তুতিতে, বা এসআই এর কোর্স তো চলছে, ঠিক আছে, যারা এসআই এর জন্য যারা প্রিপারেশন করতে চাইছো পরীক্ষা প্রস্তুতি, 77974277 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো। অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা পরীক্ষা প্রস্তুতির, সেটা হচ্ছে বহরমপুর, মুর্শিদাবাদ, এটা হচ্ছে অফলাইন অ্যাড্রেস।